দিল্লি, ওয়াশিংটন, বেইজিং, লন্ডন থেকে নির্ধারিত হতে পারবে না। যেদিন ঢাকা, এক্সক্লুসিভলি ঢাকা তার ফরেন পলিসি ডিসিশন গ্রহণ করবে, তার সামরিক নীতি, সামরিক কর্মকৌশল নির্ধারণ করবে, তার অর্থনৈতিক কর্মকৌশল নির্ধারণ করবে, অর্থনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি না থাকে, আপনার সম্পদের উপরে সিদ্ধান্ত নেবার অধিকার যদি আপনার না থাকে, আপনার জনশক্তির উপরে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণের অধিকার না থাকে, আপনার সি এর উপরে, বঙ্গোপসাগরের উপর যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমার না থাকে, তাহলে ভৌগোলিক স্বাধীনতা আমার স্বাধীনতা বা সার্বভৌমত্ব সম্পূর্ণ করবে না। একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব শুধু ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্র তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে কিনা সেটার উপরে তার সার্বভৌমত্ব নির্ভর করে। আমার ফরেন পলিসি কি হবে, আমার অর্থনৈতিক পলিসি কি হবে, এডুকেশন পলিসি কি হবে, আমার সামরিক স্ট্র্যাটেজি কি হবে, সেটা কখনোই, আমি রিপিট করছি, সেটা কখনোই দিল্লি, ওয়াশিংটন, বেইজিং, লন্ডন থেকে নির্ধারিত হতে পারবে না। যেদিন ঢাকা, এক্সক্লুসিভলি ঢাকা তার ফরেন পলিসি ডিসিশন গ্রহণ করবে, তার সামরিক নীতি, সামরিক কর্মকৌশল নির্ধারণ করবে, তার অর্থনৈতিক কর্মকৌশল নির্ধারণ করবে, অর্থনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি না থাকে, আপনার সম্পদের উপরে সিদ্ধান্ত নেবার অধিকার যদি আপনার না থাকে, আপনার জনশক্তির উপরে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণের অধিকার না থাকে, আপনার সি এর উপরে, বঙ্গোপসাগরের উপর যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমার না থাকে, তাহলে ভৌগোলিক স্বাধীনতা আমার স্বাধীনতা বা সার্বভৌমত্ব সম্পূর্ণ করবে না। আমরা বাংলাদেশ বলতে ৫৬,০০০ বর্গ মাইলকে বারবার বলি। বাংলাদেশ আসলে ৫৬,০০০ বর্গ মাইলের চেয়ে অনেক বড়। আমাদের বিশাল সমুদ্র সীমা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার অন্তর্ভুক্ত। সেটা ৫৬,০০০ বর্গ মাইলের দ্বিগুণ করলে যতটা হয় ততটাই বাংলাদেশ। আমাদের আগামীর বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনায় আমাদের বিশাল সমুদ্র সীমাকে সম্পৃক্ত করতে হবে। আমাদের ছাত্রদেরকে সেটা জানতে হবে যে আগামীর অর্থনৈতিক শক্তির জায়গাটা কোথায় বাংলাদেশের। এক গার্মেন্টস নির্ভর অর্থনীতি দিয়ে আমরা আর কতদিন চালাতে পারবো? আগামী শতাব্দীতে আমার এনার্জি কোন সেক্টর থেকে আসবে? তেল নিয়ে বিশ্ব রাজনীতিতে যে অস্থিরতা চলছে, যুদ্ধের কারণে ক্রমাগত জিনিসপত্রের দাম বাড়ছে, বাংলাদেশে কৌশল করে কিছুদিন একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো, এরপরে লিটার প্রতি ২০ টাকা বাড়িয়ে দেওয়ার পর হঠাৎ করে সংকট উধাও। এটা আপনাদের বুঝতে হবে যে এটা কারা করছে। এই জিনিসগুলো আপনারা যদি বুঝতে না পারেন, আগামীর নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশের কোথায় হবে, অর্থনীতির কেন্দ্রভূমিটা কোথায় হবে, কোন জায়গার থেকে বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর অথবা দুবাইয়ের চেয়ে সামনে নিয়ে যেতে পারবো, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয় থেকে শেখাতে হবে। এবং আমাদের যে ছাত্র নেতারা নেতৃত্ব দিচ্ছেন রাজনীতিতে, যারা বিপ্লব করছেন, পাশাপাশি তাদেরকে সেটাও জানতে হবে। সেটা যদি আমরা না জানি, তাহলে আমাদের রাষ্ট্র ক্রমাগত এই একই বৃত্তে ঘুরপাক খেতে থাকবে। আমরা বারবারই এমন রাজনীতির মধ্যে ঢুকে যাব যেখানে নেতারা দলের শীর্ষ নেতা বা রাষ্ট্রের প্রধানের গাড়ির সামনে ক্রমাগত দৌড়াতে থাকবে। এই দৌড়ানো আমরা দেখতে চাই না। আমাদের প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি নাগরিককে আমরা আত্মমর্যাদাশীল দেখতে চাই। যে রাজনীতি ক্রমাগত তার দলের নেতাদের ছবি এবং অতীতের কীর্তিকলাপ নিয়ে তাদেরকে স্লোগান দিতে বাধ্য করে, আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রপক্ষ সেই রাজনীতির কবর দিয়ে আত্মমর্যাদায় ভিত্তিতে নতুন রাজনীতি নির্মাণের জন্য তারা কাজ করছে এবং তারা করবে। এই মিলনায়তনে আজকে যারা উপস্থিত আছেন, আমি চাইবো আপনারা প্রত্যেকেই সেই আত্মমর্যাদায় নিজেকে গঠন করবেন যে কখনো নেতা বা নেত্রীর নামে আপনাদের স্লোগান দেওয়ার প্রয়োজন হবে না। আপনাদের প্রত্যেকটি স্লোগান হবে দেশ এবং জাতির জন্য আগামীর গতিপথ নির্ধারণ সংক্রান্ত। জুলাইয়ে যে স্লোগান আপনারা দিয়েছেন, জুলাইয়ে কোনো নেতা এবং নেত্রীর নামে স্লোগান হয়নি। দুনিয়ার সব দেশে যান, কোনো দেশে যত পপুলার প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, তাদের নেতা বা নেত্রীর ছবি নিয়ে কাউকে মিছিল করতে দেখেছেন? আমরা তো দেখি নাই দুনিয়ার কোথাও। তাহলে আমরা কোন রাজনীতি করছি? এত রক্ত দিয়ে আমরা বলছি স্বাধীনতা আনছি, তা আমরা কেন নেতা এবং নেত্রীর ছবি নিয়ে স্লোগান দিচ্ছি প্রতিনিয়ত? অমুক ভাই, তমুক ভাই, আপনার ভয় নাই, আমি রাজপথে আছি। কেন? তোমার ভয় থাকলে তোমার থাকবে, তুমি দুর্নীতি করলে আমি তোমাকে অভয় দিতে যাব কেন? এই রাজনীতি যদি আমরা নির্মাণ করতে না পারি, তাহলে বারবার আবু সাইদ, মুগ্ধের আত্মদান, এগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমি আপনাদের কাছে আজকে
যে বিশেষ কথাগুলো বলতে চাই, দুনিয়ার পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে, রাজনীতির সমীকরণ বদলাচ্ছে, জিও পলিটিক্যাল রিয়ালিটি বদলাচ্ছে, আমরা যদি আমাদের নিরাপত্তা, আমাদের সামরিক শক্তি সম্পর্কে চোখ বন্ধ করে থাকি, যে কোনো সময়ে আমাদেরকে কাকে অথবা চিলে আমাদেরকে তুলে নিয়ে যাবে। সার্বভৌমত্ব, ভৌগোলিক স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ সেটা গাজা এবং প্যালেস্টাইনের মানুষদেরকে দেখলে আপনারা বুঝবেন। বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে ক্ষুদ্র রাষ্ট্র, তার চারিদিকে এমন এক পরিবেষ্টিত রাষ্ট্র আছে যে কোনো রাজনীতির ব্যাকরণ মানে না, যে কোনো ডিপ্লোম্যাসি বুঝে না, যে তার স্বার্থে সবকিছু করতে পারে। কদিন আগে, গতকালকে যেটা ঘটেছে, আমাদের দেশের একজন উপদেষ্টাকে সকল ডিপ্লোম্যাটিক চ্যানেলে জানিয়ে দেবার পরেও তার সাথে যে অসৌজন্যতা করা হয়েছে, এটা আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার শামিল। ব্যক্তিগতভাবে সেই উপদেষ্টাকে আমি পছন্দ নাও করতে পারি, তাতে কিচ্ছু যায় আসে না। যে আচরণটা করা হয়েছে আমার রাষ্ট্রের একজন প্রতিনিধির সাথে, সেটা বাংলাদেশকে অপমান করা শামিল। আমরা এই ধরনের ধৃষ্টতা দেখতে চাই না, আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে চাই। সুতরাং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যেমন সমৃদ্ধ করতে হবে, বাংলাদেশকে সামরিক দিক থেকে সমৃদ্ধ করতে হবে। যারা যে তথ্য দেয় যে ক্ষুদ্র রাষ্ট্র এককভাবে তার নিরাপত্তা নিয়ে বাঁচতে পারে না, তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের সামনে ইসরায়েলের দৃষ্টান্ত আছে। একটি ক্ষুদ্র রাষ্ট্র, চারিদিকে সমস্ত মুসলিম বিশ্ব দ্বারা পরিবেষ্টিত, 22টি মুসলিম রাষ্ট্র চারিদিকে, কিন্তু সে একা গোটা দুনিয়াকে নাকানি চুবানি খাচ্ছে। কেন হয়েছে? তারা তাদের জনগোষ্ঠীকে এমনভাবে ট্রেন করেছে, তাদের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তিকে এমনভাবে বৃদ্ধি করেছে, টেকনোলজি, বিজ্ঞান, প্রযুক্তিকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে তারা দুনিয়ার সব জায়গায় ডমিনেট করতে পারে। আমার দেশের যেখানে 20 কোটি মানুষ, আমার এখানে টেকনোলজিতে সমৃদ্ধ করা এই রাষ্ট্রকে, এটা খুব বেশি কষ্টসাধ্য কাজ নয়। আমরা যদি আজকের বাস্তবতায় মিসাইল, ড্রোন টেকনোলজি, নতুন যে সামরিক বাস্তবতা আগামীর বিশ্বে, সেই বাস্তবতার আলোকে আমরা যদি আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলো সেইভাবে তৈরি করতে পারি যে আমরা এখান থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে কেন নতুন গবেষণার জিনিসপত্র বের হয় না কেন? কারণ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমাদের কোনো বাজেট নেই, গবেষণার জন্য বাজেট নেই। কোনো রকমে 4 বছরের কোর্স 7-8 বছরে শেষ করে একটা চাকরির জন্য আমরা দৌড়াচ্ছি। এইরকম সার্টিফিকেট নির্ভর একদল বেকার তৈরি করা শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই না। আমাদের ছাত্র রাজনীতি, আমাদের ছাত্রদেরকে এই ভাবনাগুলো মাথায় নিয়ে বড় হতে হবে যে আমরা এই সিস্টেমগুলোর বদলাতে চাই। আমরা যেমন রক্ত দিয়ে হাসিনার মতো একটা নিষ্ঠুর স্বৈরশাসক, রক্ত পিপাসু পিশাচকে তাড়িয়ে দিয়েছি, সেটা একটা বড় কাজ হয়েছে, কিন্তু তার চেয়েও আরো বড় কাজগুলো হচ্ছে আমরা আমাদের সমস্ত সেক্টরগুলো থেকে এই ধরনের পরনির্ভরশীলতার ভূত যদি তাড়াতে পারি, আমরা যদি নিজের শক্তিতে বাংলাদেশকে জ্বলে উঠতে সাহায্য করতে পারি, তাহলে কখনো এই ধরনের স্বৈরশাসক আবার মাথাচাড়া দিতে পারবে না। অথবা দিল্লি বাংলাদেশে এসে খবরদারি করতে সাহস পাবে না, অথবা আমার নিরাপত্তার জন্য একের পর এক পরাশক্তির পেছনে আমাকে দৌড়াতে হবে না। আমি আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশে বাস করতে পারবো। আমাকে আমার দিকে চোখ রাঙানি দেবার আগে 10 বার যেন অন্য রাষ্ট্রকে ভাবতে হয় বাংলাদেশকে তেমন একটি রাষ্ট্রের পর্যায়ে নিতে হবে। যদি সেই পর্যায়ে নিতে না পারি,